নমস্কার, ড্রিম র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 9ই মে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব এবং যা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যাবতীয় পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেমন এসএসসি, ডাব্লিউবিসিএস, রেলওয়ে, পিএসসি, ব্যাংক এবং ডিফেন্সের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ। আর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে গেলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকো, যেখানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই চ্যানেলে যুক্ত হয়ে থাকো, যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। প্রথম প্রশ্ন, 2026 সাল শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী হচ্ছেন? আজকে ওনার শপথ গ্রহণ। 8ই মে 2026 বিজেপি পরিষদের দলীয় নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়েছে এবং আজকে অর্থাৎ 9ই মে শপথ গ্রহণ বাক্য। তিনি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন এবং নন্দীগ্রামেও তিনি জিতেছেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার একটু ফ্যাক্ট কিছু দেখে নিই। বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, যেখানে মোট আসন হচ্ছে 294টি এবং ভারতীয় সংবিধানের 164 নং ধারায় রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ এবং শপথ বাক্য করান। পশ্চিমবঙ্গের এই যে নবমতম মুখ্যমন্ত্রী, তার আগে প্রথম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে 9 নম্বর মুখ্যমন্ত্রী অবধি আমরা একটু ফ্যাক্টগুলো দেখে নিই, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রফুল্ল চন্দ্র ঘোষ, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য। দ্বিতীয়, বিধানচন্দ্র রায়, ভারতীয় জাতীয় কংগ্রেস। তৃতীয়, প্রফুল্ল চন্দ্র সেন, জাতীয় কংগ্রেস। অজয় কুমার মুখার্জি, বাংলা কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস। সিদ্ধার্থ শঙ্কর রায়, জাতীয় কংগ্রেস। 6 নম্বর জ্যোতি বসু, ভারতীয় কমিউনিস্ট পার্টি। এবং 7 নম্বর হচ্ছে বুদ্ধদেব বসু, কমিউনিস্ট পার্টি। মমতা ব্যানার্জি 8 নম্বর, তৃণমূল কংগ্রেস। এবং 9মতম হচ্ছে শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টি, বিজেপি থেকে প্রথম তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। পরের ফ্যাক্ট, গ্লোবাল এয়ার কোয়ালিটি চার্টে নিচের কোন ভারতীয় শহরটি শীর্ষে দূষিত শহরের তালিকায় স্থান পেয়েছে? বিকানের হচ্ছে দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে ভারতের। তার মধ্যে প্রথম র্যাঙ্কে আছে হচ্ছে কোর্ট, আয়ারল্যান্ডের। এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া আছে, একটু অবশ্যই দেখে নেবেন। তারপরে আমরা 5 নম্বরে হচ্ছে আমাদের বিকানের। ভারতের 10 নম্বর মুজাফফরপুর, যেটা খুবই মারাত্মক একটা দূষণ শহর হিসেবে পরিচিত। এবং এই যে গ্লোবাল এয়ার কোয়ালিটি চার্ট, এটা বায়ু দূষণের মারাত্মক ক্ষতিকারক হিসেবে পর্যবেসিত, যেটা AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সড। সংখ্যা যত বেশি, দূষণ তত বেশি হয়। বুঝতেই পারছি যে কারখানা যেখানে যত বেশি হবে, তার দূষণ ততই বেশি হবে। পরের প্রশ্ন, 2026 সালের এপ্রিল মাসে কোন শহরে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? সান্তা মার্তা। এটা হচ্ছে কলম্বিয়া এবং নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে এই সংস্থা গঠিত, যেখানে 50টি দেশ অংশগ্রহণ করবে। এর উদ্দেশ্য হচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল কমানো এবং স্বচ্ছ জ্বালানি রূপে রূপান্তরিত করা এর মূল উদ্দেশ্য। গুরুত্ব, প্রচলিত জাতিসংঘ জলবায়ু আলোচনা বা COP সম্মেলনগুলির সিদ্ধান্ত ধীর গতিতে প্রতি অসন্তোষ লড়াই করে নতুন বিকল্প প্ল্যাটফর্মটি গড়ে তোলাই হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য। পরের প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়? 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসেবে পালিত হয়। থ্যালাসেমিয়া হচ্ছে একটি বংশগত রক্তাল্পতাজনিত রোগ, যা একটি ভয়ঙ্কর রোগ হিসেবে পরিচিত এবং এর মূল লক্ষ্য হলো রোগটি সচেতনতা বৃদ্ধি করা, দ্রুত রোগ নির্ণয় করা এবং উন্নত চিকিৎসার সুযোগ সুবিধা গ্রহণ করা, যা 8ই মে থ্যালাসেমিয়া দিবস হিসেবে পালিত হয়। এর মূল থিম হিডেন নো মোর, ফাইন্ডিং দ্য আনডায়াগনোসড, সাপোর্টিং দ্য আনসিন। এটা হচ্ছে মূল থিম থ্যালাসেমিয়ার। খুব ভালো একটা প্রশ্ন। ভারতের প্রথম গ্রিন মিথাইল উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাট, কচ্ছের গুজরাটে। এই গ্রিন মিথাইল প্ল্যান্ট হচ্ছে ভারতের প্রথম গুজরাটে কচ্ছে স্থাপিত হচ্ছে। গাঢ় বাবুল নামক একটি ক্ষতিকারক বা আগাছা জাতীয় উদ্ভিদ থেকে এটি তৈরি করা হচ্ছে। প্রযুক্তি, বায়োমাস গ্যাসিফিকেশন প্রক্রিয়া বা প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে। থার্মাক্স লিমিটেড এবং
অঙ্কর সায়েন্টিস্ট এর এর উদ্যোগে এটি তৈরি করা হচ্ছে। এটি কি করে, এই গ্যাসটিকে কি করে তৈরি করা হয়, যেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম, সেই জায়গায় কাঠ কয়লাকে পুড়িয়ে সিন গ্যাস তৈরি করা হয়। আর এই সিন গ্যাস থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রিন মিথাইল তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যতে 100 থেকে 500 টন উৎপাদন করার একটা পরিকল্পনা নিয়েছে গুজরাটের কচ্ছ যে জেলা সেখানে। পরের প্রশ্ন, রয়্যাল এনফিল্ড কোন রাজ্যে 2200 কোটি টাকা ব্যয়ে তাদের নতুন ম্যানুফ্যাকচারিং হাব স্থাপন করছে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এখানে অন্ধ্রপ্রদেশ তাদের একটি বিশাল ম্যানুফ্যাকচারিং হাব বা ভেন্ডর পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। বিনিয়োগ করছে ইসার মোটরস মালিকানাধীন সংস্থা 2200 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার সত্যবিন্দু মণ্ডলের ভেনুলেরু এবং রল্লাকপ্পান গ্রামে এই যে কোম্পানি সেটা তৈরি হচ্ছে। গুরুত্ব, এটি তামিলনাড়ুর বাইরে রয়্যাল এনফিল্ডের সবথেকে বড় প্রোডাকশন হাউস এবং জমি বরাদ্দ লাগবে এর জন্য 267 থেকে 450 একর জমি। পরের প্রশ্ন আমরা দেখে নিই, বিহারের নগর উন্নয়নের জন্য বিশ্বব্যাংক সম্প্রতি কত টাকার ঋণ অনুমোদন করেছে? ওয়ার্ল্ড ব্যাংক কত টাকা? 4750 কোটি টাকা। এই টাকাটা কেন দেওয়া হলো? কারণ হচ্ছে বিহারের যে শহরগুলোর যে উন্নত কাঠামো, সেই অর্থনৈতিক কাঠামো এবং উন্নত কাঠামোর দিকে গড়ে তোলার জন্য বিহারকে এই 4750 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিল, যা প্রধান উদ্দেশ্য হচ্ছে নগর শাসন ব্যবস্থা শক্তিশালী করা, নাগরিক পরিকাঠামো উন্নত করা এবং টেকসই বা নগর উন্নত করার জন্য বিহারকে এই টাকা দিলেন হচ্ছে দ্য ওয়ার্ল্ড ব্যাংক। পরের প্রশ্ন, এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের কোন মেগা শহরে প্রতি লক্ষ জনসংখ্যায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি? সেটা হচ্ছে বেঙ্গালুরুতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি, যেখানে 2024-এর যদি রিপোর্ট দেখা যায় তাহলে 2403টি প্রতি লক্ষে আত্মহত্যা 20.1, এবং তারপরে হচ্ছে দিল্লি, যে 2024-এ আত্মহত্যা 2965। তাহলে প্রথম হচ্ছে এনসিআরবির যদি রিপোর্ট দেখি তাহলে প্রথম হচ্ছে আমাদের দিল্লি অবশ্যই, প্রতি লক্ষে 9.8। এর কাজ হচ্ছে, এটি একটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সংস্থা। আর এডিএসআই রিপোর্ট, এনসিআরবি প্রতি বছর ভারতের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বড় শহরগুলির দুর্ঘটনাজনিত মৃত্যু ও আত্মহত্যার তথ্য নিয়ে বার্ষিক এডিএসআই রিপোর্ট প্রকাশ করে। তাহলে 2024-এ এডিএসআই অর্থাৎ এনসিআরবির যে তথ্য সে অনুযায়ী সব থেকে বেশি আত্মহত্যার হার সেটা হচ্ছে কি বেঙ্গালুরুতে। পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিতে চলেছেন? সেটা হচ্ছে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। এই দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আজকে, এবং অগ্নিমিত্রা পাল হচ্ছে শিল্প, বাণিজ্য, এন্টারপ্রাইজ এবং তথ্য প্রযুক্তি হিসেবে উনি শপথ নিচ্ছেন। দিলীপ ঘোষ 2026 সালে মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থী হিসেবে খড়গপুর সদর কেন্দ্রে জয়ী হয়েছেন, এবং অগ্নিমিত্রা পাল হচ্ছে আসানসোল দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছেন। তো আমাদের ড্রিম র্যাঙ্কার্সের তরফ থেকে শুভেন্দু বাবুকে, দিলীপ বাবু এবং অগ্নিমিত্রা পাল ম্যাডামকে শুভেচ্ছা রইল, যেন পশ্চিমবঙ্গকে একটা সোনার বাংলা হিসেবে এবং শিক্ষার হারকে সবথেকে উন্নত করার জন্য অনুরোধ রইল, আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গকে বাঁচান। আজকের শেষতম প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, 2026 সালের মে মাসে ভারতের প্রথম আরবান টেস্টেড অ্যান্ড অ্যারোসল অবজারভেটরি কোথায় অবস্থিত হচ্ছে? সেটা হচ্ছে চেন্নাই। এর কাজ হচ্ছে শহরের আবহাওয়ার পূর্বাভাস, মৌসুমী বায়ুর গতি প্রকৃতি এবং আকস্মিক বন্যা ও দুর্যোগের নিখুঁত পূর্বাভাস দেওয়ার জন্য এই আরবান টেস্টেড অ্যান্ড অ্যারোসল অবজারভেটরি তৈরি করা হয়েছে, যেটা কোথায় আছে? মুম্বাই। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে এই নির্মিত গবেষণাগারে 15টি আধুনিক ঘরের মাধ্যমে বায়ুমণ্ডলের 50টি ভিন্ন প্যারামিটার পর্যবেক্ষণ করা হয়, এবং সেখানে চেন্নাই তার পার্শ্ববর্তী এলাকায় প্রায় 100টি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র AWS স্থাপন করেছে। এর গুরুত্ব হচ্ছে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা এবং ভবিষ্যতের স্মার্ট সিটি তৈরিতে একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরি করাই হচ্ছে আরবান টেস্টেড অ্যান্ড অ্যারোসল অবজারভেটরির মূল কাজ। তো এই ছিল আমাদের 10টি প্রশ্ন, এবং আজকে কোশ্চেন অফ দ্য ডে 3টি প্রশ্ন থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। আজকের কোশ্চেন অফ দ্য ডের
3টি প্রশ্ন পলিটি থেকে। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? মৌলিক কর্তব্যের উল্লেখ আছে 51A, অর্থাৎ 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়, যেটা 51A, অনুচ্ছেদ নাম্বার 51A। 2 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতিকে, ভারতের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে ভারতের প্রধান বিচারপতির শপথ বাক্য কী করেন? পাঠ করান। 3 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা ভারতের সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়? 73তম সংবিধান সংশোধনী, যেটা 1992 সালে এই সংবিধান সংশোধনী কার্যকর করা হয় পঞ্চায়েত ব্যবস্থাকে সঠিক করার জন্য। এই ছিল আজকের সেশন। কেমন লাগলো সেশনটি অবশ্যই লাইক এবং শেয়ার করবে।